এমনি মেয়ে তোমার নামটা একটু মেনশন করে দাও। তুমি কে? একটি উপস্থাপনা প্রেজেন্টেশন মানে হচ্ছে একটি উপস্থাপনা। একজন বক্তা থেকে শ্রোতাদের কাছে তথ্য পৌঁছে দেয়। উপস্থাপনাগুলি সাধারণত প্রদর্শন, ভূমিকা, বক্তৃতা বা বক্তৃতাতে বোঝানো হয়। বোঝানো অনুপ্রাণিত করে, অনুপ্রাণিত করা, সদিচ্ছা তৈরি করা, একটি নতুন ধারণা, পণ্য এবং উপস্থাপন করা। তাহলে আমরা দেখলাম প্রেজেন্টেশন কি? তাসনিম ঠিক আছে। আমরা দেখলাম যে প্রেজেন্টেশন কি? আর এই প্রেজেন্টেশন কিন্তু বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছে তোমাদের জন্য তো মোস্ট ইম্পোর্টেন্ট আর 6 থেকে 9 প্রত্যেকের জন্য ইম্পোর্টেন্ট। তো প্রেজেন্টেশনটা কি আমরা এখন জানলাম। এখন প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করতে হয় এবং প্রেজেন্টেশন তৈরি করার জন্য কয়টি টপিকস লাগে আমরা সেটা একটু দেখে নিই।
সেলফ আইডেন্টিফিকেশন ইন ইংলিশ। আমি ইংলিশে কিভাবে নিজেকে পরিচিত করব সে ব্যাপারটা সম্পর্কে এখন একটু আমি লিখে দেখাবো এখানে। তো আমি যখন ইংরেজিতে নিজের আইডেন্টিফিকেশন একজনের কাছে উপস্থাপন করব, তুমি যার সাথে কথা বলছো সে কিন্তু তোমাকে দেখছে চিনে না বা তোমার সম্পর্কে সে জানে না। তুমি তোমার সম্পর্কে তাকে জানাতে চাচ্ছ। একদম নতুন তোমাকে কেউ চেনে না। তুমি প্রেজেন্টেশন ফর্মের জন্য প্রেজেন্টেশনের মাধ্যমে তুমি তাকে পরিচিত করলা। তো সেজন্য তোমাকে যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে ফার্স্ট অফ অল গ্রেটিংস, সেকেন্ড হচ্ছে থ্যাংকিং। থার্ড হচ্ছে টপিক ক্লারিফিকেশন। ফোর্থ হচ্ছে নেম প্রেজেন্ট সিচুয়েশন। নেম অ্যান্ড name and present situation, about family, your position in family, likes, dislike, like, dislike, aim in life, conclusion. তো আমাদের এই ৯টা টপিকস মোটামুটি ক্যাপচারে রাখতে হবে যে আমি যখন সেলফ আইডেন্টিফিকেশন করব বা নিজের পরিচয় দিব তখন এই ৯টা টপিকস আমাকে ফলো করতে হবে। ৯টা টপিকসগুলো কি, কি? গ্রিটিংস। দেখো একটু খেয়াল করো। সেলফ আইডেন্টিফিকেশন ইন ইংলিশ। আমি যদি দেখানোর একটু চেষ্টা করি। সেলফ আইডেন্টিফিকেশন ইংলিশ এবং এখানে যে জিনিসগুলো আছে একটু খেয়াল করো। গ্রিটিংস, থ্যাংকিং, টপিক ক্লারিফিকেশন, নেম অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন, about family, your positioning in family, like, dislike, aim in life, conclusion.
তাহলে আমি দেখলাম যে এখানে কতগুলো আছে, আমার ৯ টি টপিকসকে মাস্ট বি ফলো করতে হবে। কেমন? এই ৯ টি টপিকস ফলো করার পরে আমরা আমাদের প্রেজেন্টেশনটাকে সুন্দর করে করতে পারবো, যাতে আমাকে সবাই বুঝতে পারে। এখন দেখি তাহলে গ্রিটিংস এ কি লেখা যায়? ফার্স্ট থেকে তো গ্রিটিংস। তাহলে গ্রিটিংস কি লেখা যায়? বা গ্রিটিংস এ কি থাকবে? যাকে যার সাথে যেখানে কথা বলছো সেখানে কিন্তু তোমাকে কেউ চিনছে না। তুমি কিন্তু তাদের সম্পর্কে জানোও না। তুমি যেকোনো কারণে বা তোমাকে ওখানে যাওয়া হচ্ছে তুমি পরীক্ষার জন্য বা যেকোনো কারণে, তাহলে আমরা এখানে লিখতে পারি ফার্স্ট অফ অল গ্রিটিংস এ যেটা হবে সেটা হবে হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান। এখন হ্যালো এভরিওয়ানটা আমি কিন্তু সবাইকে উষ্ণ অভিবাদনের মাধ্যমে জানাচ্ছি। যেখানে আমি উষ্ণ অভিবাদন জানাচ্ছি সেখানে কিন্তু একটু ওয়ান্ডার্স বা অ্যামেজিং হওয়া উচিত। তারপর হচ্ছে আমি বলতে পারি হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? এবং তারপরে আই হাউ আর ইউ এভরিওয়ান? এটা আমি বলতে পারি। যার বাংলা হচ্ছে হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছে সবাই? হ্যালো, কেমন আছে সবাই? বা হ্যালোকে বলতে পারি ওহে, কেমন আছে সবাই? আমরা এটা বলতে পারি। মেবি এখন স্ক্রিনটা একটু বড় হচ্ছে। আ আচ্ছা, তোমরা যারা আছো এখন ক্লিয়ারলি বলো যে স্ক্রিন ঠিক আছে কিনা বা কিছু। তো এখন হচ্ছে যে হ্যালো, হাউ আর ইউ? এটা হলো ১ নাম্বার গ্রিটিংস আমরা যদি বলি। তারপর ২ নাম্বারে যেটা আছে, আমার এখানে ২ নাম্বারে কি ছিল দেখি? ১ নাম্বারে গ্রিটিংস এতটুকু বললেই এনাফ। ২ নাম্বার হচ্ছে থ্যাংকিং। তুমি ধন্যবাদ জ্ঞাপন করবে। কারণ হচ্ছে তোমাকে যে তারা প্রেজেন্টেশন করার জন্য সুযোগ দিল, সেজন্য তুমি মাস্ট বি সেই অথর্সকে ধন্যবাদ জ্ঞাপন করবে। দুই নম্বরে কি ছিল? থ্যাংকিং। তাহলে আমরা লিখছি থ্যাংকিং। থ্যাংকিং এ আমরা কি লিখতে পারি? থ্যাংকিং এ লিখতে পারি থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাই honorable teacher and my dear friend। যেহেতু তুমি ক্লাসের জন্য পারফর্ম করছো এবং সেখানে কিন্তু তোমার অনেক ক্লাসমেট থাকবে যারা তোমার সমবয়সী বা তোমার মতো, এবং তোমার টিচাররাও কিন্তু থাকবে তোমাকে সুযোগ দিচ্ছে সেজন্য। তাহলে তুমি লিখতে পারো থ্যাংক ইউ মাই অনারেবল টিচার Thank you, my honorable teacher and my dear friend, for give me a chance to say something before you। এর মানে হচ্ছে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠী সবাইকে সবার সামনে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তো এখানে যেটা হলো থ্যাংক ইউ মাই অনারেবল টিচার অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড ফর গিভ মি আ চান্স টু সে সামথিং বিফোর। এতটুকু ক্লিয়ার কি? তো থ্যাংক ইউ মাই অনারেবল টিচার অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ড ফর গিভ মি আ চান্স টু সে সামথিং বিফোর ইউ। তো আমরা দুইটা টপিকস ইতিমধ্যে জানলাম, একটা হচ্ছে গ্রিটিংস আর একটা হলো থ্যাংকিং।
নেক্সট থার্ড টপিকস কি ছিল? আমার যে থার্ড টপিক ক্লারিফিকেশন। টপিক ক্লারিফিকেশন হচ্ছে তুমি কোন টপিকসে আলোচনা করছো। আমরা যে টপিকস নিয়ে এই টপিকসটা কি ধরনের ছিল? এখন আমি যদি এই মুহূর্তে বা সপ্তম শ্রেণীতে যারা আছো প্রত্যেক ক্লাসেরই কিন্তু তোমাদের টিচার তোমাদেরকে একটা করে টপিকস দিয়ে দেবে যে তুমি এই টপিকসের উপরে ডিসকাশন করো। এখন তোমাদের ভিতরে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে তুমি তো জানো না যে তোমার কোন টপিকসটা তোমাকে টিচার দিচ্ছে বা দিবে। তো তুমি এতটুকু কনফার্ম হতে পারো যে তুমি যখন এটা করবা তখন কি একটা কাজ করবা, সেটা হচ্ছে অন্তত টুকু কমপ্লিট করবা। নিজের সম্পর্কে বলার কিছুটা হলেও চেষ্টা করবা। তুমি যদি নিজের সম্পর্কে না বলতে পারো, তুমি যদি দাঁড়িয়ে থাকো বা কিছুই না করতে পারো, না করতে পারো, মতো এমন হয় যে না আমি আর মুখ বের করব না, আমার দাঁত দেখানো যাবে, দাঁতকে বাতাস খাওয়াবো না, তাহলে তুমি চুপ থাকতে পারো। আর যদি মনে হয় যে না আমাকে কিছু করতে হবে, আমি আমাকে নিজেকে প্রেজেন্ট করতে চাচ্ছি, তো সেখানে কিন্তু তোমাকে কিছু না কিছু বলতে হবে। তাহলে তুমি চাইলে কিন্তু এতটুকু প্রথমে হ্যালো এভরিওয়ান অথবা হ্যালোর পরিবর্তে তুমি এবার হে এভরিওয়ান, হাউ আর ইউ? Thank you, my honorable teacher and my dear friend, for giving me a chance to say something before you. আমরা এতটুকু আশা করছি বুঝতে পেরেছি। স্ক্রিন ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে সবসময় তোমাদের সহযোগিতা কামনা করি। কারণ হচ্ছে আমার এইম হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পারি ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পরীক্ষা কিরকম হবে বা আদৌ যাই হোক না কেন, তোমরা যেন বলতে পারো যে হ্যাঁ আমরা এই টপিকসে আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা জানি। কেমন? তো আজকে টপিক ক্লারিফিকেশন কি হতে পারে? টপিক ক্লারিফিকেশনটা আমি মাইসেলফ দিলাম, তোমার নিজের সম্পর্কে। কারণ হচ্ছে প্রথম মূল্যায়ন তো, তো এখানে টিচাররা তোমাদেরকে বেশি কিছু দিবেন না। বৈষ্ণব রিপন বলছে ম্যাম तुम्हारे बांग्लादेशे एक स्नेक आया, इसका नेम क्या है? তোমরা इसका नेम হচ্ছে রাসেল ভাইপার। স্নেক নেম ইজ রাসেল ভাইপার। সাহেব চৌধুরী লিখছো যে পরীক্ষা তো ১৩ তারিখে, আবার না এটা ১৩ তারিখে নয়, শুধুমাত্র ১৩ তারিখের যে পরীক্ষাটা ছিল ওটা আগস্টের ৩ তারিখ শনিবারে দেওয়া হয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনো সবাই। তোমাদের পরীক্ষা ৩ তারিখেই অনুষ্ঠিত হবে, মূল্যায়ন ৩ তারিখেই অনুষ্ঠিত হবে। শুধুমাত্র রুটিনের যে ১৩ তারিখে পরীক্ষাটা আছে ওইটা হবে আগস্টের ৩ তারিখে। কেমন? সবাই কি বুঝতে পেরেছ? ৩ তারিখের মূল্যায়ন ৩ তারিখে অনুষ্ঠিত হবে। শুধুমাত্র রুটিনে যে ১৩ তারিখের মূল্যায়নটা আছে, মেবি ওইদিন তোমাদের স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীতে মেবি ইংরেজি, তো ওই পরীক্ষাগুলো চেঞ্জ করা হবে এবং সেটা হবে আগস্টের ৩ তারিখে। এই যে ১৩ তারিখে সারা বাংলাদেশে শিক্ষক নিয়োগ আছে। শিক্ষক নিয়োগের কারণে বিভিন্ন জেলা শহরগুলোতে পরীক্ষা যে হবে সেটা সেখানে স্কুলগুলো ওই টিচার্স নিয়োগের জন্য বরাদ্দ করা হয়েছে। যেহেতু সারা বাংলাদেশে একই যুগে পরীক্ষা হচ্ছে, সে কারণে আমাদের মানে ওই পরীক্ষাটা চেঞ্জ করা হয়েছে। তো টপিক ক্লারিফিকেশনটা কি? টপিক ক্লারিফিকেশন হচ্ছে তুমি কোন টপিকস নিয়ে ডিসকাশন করছো। আমরা এই মুহূর্তে ডিসকাশন করব। আমি সবাইকে যেটা বলবো, আগে তো মাই সেলফটা শেখো। মাই সেলফ হওয়ার পরে তোমরা যে কোনোটা শিখতে পারবা।
টপিক ক্লারিফিকেশন এখানে মাই সেলফ আমি মেনশন করব। হ্যাঁ, তারপরে এভাবে লিখতে পারো, ইউ নো today I am going to tell you about myself. এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো? প্রথমে ছিল গ্রিটিংস, তারপর ছিল থ্যাংকিং অ্যান্ড টপিক ক্লারিফিকেশন। ইতিমধ্যে আমরা ৩টি বিষয় কমপ্লিট করেছি। এতটুকু পারবা তো সবাই? মনে হয় সবাই পারবা, কারণ হচ্ছে তোমরা সবাই খুব মেধাবী, অসম্ভব মেধাবী এবং খুব মজার জিনিস। একদিকে তুমি প্রেজেন্টেশন হয়ে গেল, অন্যদিকে কিন্তু তুমি নিজের সম্পর্কে ২-৪ টা কথা ইংরেজিতে বলাও শিখছে। তাহলে এটা তো ভালোই তো, খারাপ কিসে? এখন আমরা দেখব ৪ নাম্বারে কি আছে। আমার এখানে ৪ নাম্বারে ছিল নেম অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। তোমার নাম এবং তোমার বর্তমান অবস্থান। তাহলে আমরা এখন একটু দেখি নেম অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন কি। এখন তুমি চাইলে এখানে নেম লিখতে পারো অ্যান্ড সিচুয়েশন লিখতে পারো। আমি এখানে যদি নেমটাকে যেকোনো একজনের নাম বলি, এখানে কারো যেমন আমার নামটাকে যদি এখানে এভাবে বলতে পারি, মাই নেম ইজ সাকিব আল হাসান, অথবা এভাবে বলতে পারো দিস ইজ সাকিব আল হাসান, অথবা বলতে পারো আই অ্যাম সাকিব আল হাসান। আমি একটা নাম এখানে সাকিব আল হাসান যে বললাম, এটা একটা জাস্ট এখানে নাম বললাম। অথবা আই অ্যাম মতিউর রহমান। যার যে নাম সে নামটা লিখবে। এখানে আমি বলছি তোমাদের যার যে নাম আছে সে নামটাই কিন্তু এখানে লিখবা। হ্যাঁ, বৈষ্ণব রিপন তুমি বলছো যে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে কিনা? না, মনিটাইজেশন হয়নি, তবে ক্রাইটেরিয়া ফুলফিল কাছাকাছি হয়ে গেছে। আসলে আমি অতটা রেগুলারলি কাজ করছি না, সেজন্য মনিটাইজেশনটা এখন হয়নি। তবে আমার ক্রাইটেরিয়া প্রায় শেষের পথে। কেমন? নেম অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। বর্তমানে আমি কোথায় আছি এবং আমার নাম। তাহলে এখানে লিখতে পারো আমি এখানে যদি বলি দিস ইজ সাকিব আল হাসান, অথবা বলতে পারি আই অ্যাম সাকিব আল হাসান, অথবা বলতে পারি মাই নেম ইজ সাকিব আল হাসান। তবে এখানে আমি লিখলাম মাই নেম ইজ সাকিব আল হাসান। My name is Sakib Al Hasan. I am a student. I am a student of class 9, 10, 6, 7. এটা লিখতে পারো, অথবা লিখতে পারো I am in. I am a student of ক্লাস, যার যার ক্লাস সেটা লিখবা। অথবা লিখতে পারো I am in ক্লাস, যার যারটা লিখিবা, of
যার যে স্কুলের নাম লিখবা। কেমন? এখানে একটু খেয়াল করো। মাই নেম ইজ সাকিব আল হাসান। আমার নাম সাকিব আল হাসান। আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস। যে ক্লাসে যে পড়ো সেটা মেনশন করবা। অথবা লিখতে পারো আই অ্যাম ইন ক্লাস। আমি ওই ক্লাসে পড়ি এবং এখানে ক্লাসের নাম লিখবা। আই অ্যাম ইন ক্লাস 9, আই অ্যাম ইন ক্লাস 10 অথবা আই অ্যাম ইন ক্লাস 7 লিখতে পারো। অফ যার স্কুলের নাম। এখানে যদি হতে পারে ইটবাড়ি কদমতলা হাই স্কুল অথবা হতে পারে উদয়ন মডেল স্কুল অথবা হতে পারে দেউরা আদর্শ হাই স্কুল অথবা যেকোনো একটা স্কুলের নাম তুমি এখানে দিলেই চলবে। তুমি যে চলবে মানে তুমি যে স্কুলের স্টুডেন্ট। কেমন? এতটুকু কি বুঝতে পেরেছো কিনা? নেম অ্যান্ড প্রেজেন্টেশন এ যেটা আসবে তোমার নামটা কিভাবে লিখবা? এরপরে লিখতে পারো আমরা এখানে যারা আছি, আমরা কিন্তু যারা স্টুডেন্ট থাকি, স্টুডেন্টের পাশাপাশি কিন্তু আমরা অন্য কোনো কাজও করি। যেমন অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং করে, তারপরে হচ্ছে পড়াশোনার পাশাপাশি তোমার ছোট ভাই-বোনকে পড়াচ্ছ অথবা তোমাদের এখন যেমন জীবিকার স্কিল কোর্স আছে, সেখানে কিন্তু তোমরা মুরগি পালন, হাঁস পালন, গরু, ছাগল অথবা কেউ আইটিতে খুব ভালো, সে আইটি কাজ করছো অথবা টিউশন করছো। সেটা যেকোনো একটা কিছু লিখতে পারো। তো বলতে পারো। এখন এখানে বলতে পারো বিসাইডস মাই স্টাডি। Besides my studies, besides my study, I am going some tuition সাপোর্ট মি। আমরা সবাই যে খুব স্বাবলম্বী এমনটা কিন্তু না। আমরা কেউ আছি যারা স্টুডেন্ট লাইফে আমাদের নিজের খরচটা নিজে বেয়ার করতে হয়। এটা কিন্তু খুব ভালো একটা কাজ। কেমন? এটা ভালো একটা কাজ। তুমি তোমার নিজেকে সাপোর্ট করছো। তুমি ফ্যামিলি থেকে কোনো কষ্ট নিচ্ছ না। এতটুকু কি বুঝছো কিনা বলো? নেম অ্যান্ড প্রেজেন্টেশন সম্পর্কে বুঝছো কিনা এতটুকু আমাকে একটু জানাও। আ য এখন এই মুহূর্তে তুমি কি করছো সেটাও কিন্তু লিখতে পারো। And right now and right now I am learning spoken English. মিথিলা তুমি কোন জায়গা দিয়ে বোঝো না একটু বলো? এখানে মিথিলা তুমি লিখছো না ম্যাম মানে বোঝোনি বা আমি বুঝতে পারিনি তুমি কেন না লিখছো। কি বোঝোনি একটু কাইন্ডলি আমাকে লিখে জানাও। অথবা তুমি হয়তো বলছো যে এখন এখানে কোনো সমস্যা নেই, সেটাও হতে পারে। সমস্যা না থাকলে ধন্যবাদ। তোমার কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে তুমি ইয়েস লিখো। জি ম্যাম বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে।
সো এখন যদি আমি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি, একটু খেয়াল করো। নেম অ্যান্ড প্রেজেন্ট সিচুয়েশন। মাই নেম ইজ সাকিব আল হাসান। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস। যার ক্লাসের নাম লিখবা। আই এম ইন ক্লাস এটাও লিখতে পারো, অফ এটাও লিখতে পারো। বিসাইডস মাই স্টাডি, তুমি শুধু কি পড়াশোনা করছো নাকি পড়াশোনার পাশাপাশি অন্য কিছুও করছো? যেমন বিসাইডস মাই স্টাডি I am going some tuition to support me, and right now I am learning spoken English. এরপরে যদি আমি দেখি তাহলে দেখি কত নাম্বার আছে এবার। 4 এর পরে 5 অ্যাবাউট ফ্যামিলি। তুমি কোন ফ্যামিলি থেকে বিলংস করছো সেটা কিন্তু তুমি চাইলে এখানে বলতে পারো, এবং তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি সেটাও বলতে পারো। তাহলে আমরা দেখি এবার নাম্বার 5 হচ্ছে অ্যাবাউট ফ্যামিলি। Name and present situation. এখন তোমার ফ্যামিলি সম্পর্কে তুমি এখানে কিছু লিখতে পারো। তুমি কোন ফ্যামিলি থেকে আসছো বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সেটা। তো এখন আমি যদি কিছু চাই, আই উড লাইক টু, আমি যেতে চাই, আই উড লাইক টু গো। আমি খেতে চাই, আই উড লাইক টু ইট। আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। অথবা আমি রান্না করতে চাই, আই উড লাইক টু কুকিং। এভাবে তোমরা চাইলে, আমি যদি চাই মনের ইচ্ছা পোষণ হয়, সেই চাওয়াটাকে আমরা লিখতে পারি আই উড লাইক টু। Now I would like to tell about my family. আচ্ছা, এই যে আমি আই লিখে তারপরে ভিই দিলাম, এই এতটুকুর পূর্ণরূপ কি? কেউ বলতে পারো? একটু আমাকে লিখে জানাও। এটার পূর্ণরূপ কি হবে? এখানে তোমরা যারা আছো আমাকে একটু জানাও। এই যে আই এর পরে আই হ্যাভ লিখলাম। এই যে আই হ্যাভ এখানে যে লিখলাম, এখন এটার পূর্ণরূপটা কি হবে? আমাকে কাইন্ডলি কেউ জানাও, ঝটপট লিখে জানাও। এই যে এটার পূর্ণরূপ কি হবে? এটার পূর্ণরূপ কি হবে? আমাকে একটু ঝটপট লিখে জানাও। দেখি কে আগে লিখতে পারো। Now I would like to tell about my family.
আমি এখন আমার পরিবার সম্পর্কে জানতে চাচ্ছি। তো এই I এর পরে যে apostrophe তারপরে VE এটার পূর্ণরূপটা কি হবে? আমাকে একটু জানাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা? বা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? মনে হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। কারণ হচ্ছে মাঝে, মাঝে তো নেটের ডিস্টার্ব করবে। Now I would like to tell about my family. তোহা এখানে লিখছো I have হবে। হ্যাঁ, আমাকে একটু লিখে জানাও যে তোমরা যদি আরো কিছু বলতে পারো। এখানে I have হতে পারে, I love ও তো হতে পারে। বাট এখানে I have হবে। I have come from, I have come from a জয়েন্ট ফ্যামিলি অর সিঙ্গেল ফ্যামিলি। তুমি যদি কোনো বড় পরিবার থেকে আসো সেখানে লিখতে পারো জয়েন্ট ফ্যামিলি অর লিখতে পারো সিঙ্গেল ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি হচ্ছে যেখানে পরিবারের সবাই যেমন মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচী, অনেক চাচা-চাচী থাকে বা ভাবি থাকে এরা যদি একত্রে থাকে সেটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি। আর যদি তুমি তোমার মা-বাবা বা ভাই-বোনের সাথে একত্রে বসবাস করো সেটা হচ্ছে সরি যেখানে মা-বাবা, ভাই-বোন সবাই থাকে সেটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। আর যেখানে তুমি একা থাকো যেমন তোমার মা-বাবা, ভাই-বোন সেখানে হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি। কেমন? তাহলে তুমি লিখতে পারো নাও আই উড লাইক টু টেল অ্যাবাউট মাই ফ্যামিলি। আই হ্যাভ কাম ফ্রম আ জয়েন্ট ফ্যামিলি, সিঙ্গেল ফ্যামিলি অ্যাজ ইউ উইশ। অর্থাৎ তুমি যেরকমটি চাও বা তুমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করছো সেটা এখানে লিখতে পারো। নেক্সট লিখতে পারো তোমার ভাই বোনের সংখ্যা। উই আর উই আর তুমি ২ ভাই বোন হতে পারো, ৪ ভাই বোন হতে পারো অথবা ৫ ভাই বোন হতে পারো। যেটাই হও না কেন। উই আর 3 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। আমি এখানে লিখলাম কিন্তু তোমরা যে কয়জন ভাই বোন থাকবে ওইটাই লিখবে। উই আর 3 ব্রাদার্স। আমি 3 টা এখানে গ্যাপ দিলাম। এখানে আ ডট দিলাম। উই আর ড্যাশ ব্রাদার। যদি ব্রাদার্স অ্যান্ড ড্যাশ সিস্টার্স। তোমরা কয় ভাই বোন আছো সেটা তো আমার জানা নেই। তোমার যে কয় ভাই বোন থাকো তোমরা সেই কয় ভাই বোনের নামটা এখানে মেনশন করবা। এরপরে লিখতে পারো তোমার বাবা কি করে, মা কি করে। তাহলে লিখতে পারো মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। while my mother is a while my mother is a এখানে বিজনেসম্যান হতে পারে। তারপরে হচ্ছে যেকোনো প্রফেশন হতে পারে। আমি সকল প্রফেশনকে রেসপেক্ট করে বলছি। বিজনেসম্যান হতে পারে, টিচার হতে পারে, দেন ফার্মার হতে পারে। ফার্মার তো পৃথিবীর সবচেয়ে বড় পেশা হচ্ছে ফার্মার। তারপরে লয়ার হতে পারে, লয়ার দেন হতে পারে ডক্টর হতে পারে, এটসেট্রা, এটসেট্রা যেকোনোটাই হতে পারে।
My father is a businessman, teacher, farmer, lawyer, অকুপেশনটা বলতে পারো। My mother is a housewife, housewife। এবং সবচেয়ে রেসপেক্টেবল ডেজিগনেশন হচ্ছে ফার্মার। আমার কাছে ভালো লাগে এই ২ টা ডেজিগনেশন। কারণ হচ্ছে তুমি যাই করো না কেন, পৃথিবীতে তুমি যত বড়ই জব করো না কেন, একজন মহিলা সে যতই যা করুক না কেন, সে কিন্তু অলওয়েজ আ একজন হাউসওয়াইফ। আর তুমি যত আমার বাবা বা তোমার বাবা যত বড়ই যা হোক কেন, অলওয়েজ সে কিন্তু একজন ফার্মার। আমরা জন্মসূত্রে প্রত্যেকেই ফার্মার এবং প্রত্যেকেই হাউসওয়াইফ। মায়েরা হাউসওয়াইফ। আ তো সে কারণে হচ্ছে আমরা যেমন যদি কোনো জামাইকে বলা হয় ঘর জামাই, আর মাকে যদি বলা হয় হাউসওয়াইফ। আচ্ছা হাউসওয়াইফ তো ঘর আর ওয়াইফ অর্থ বউ, ঘরের বউ। এটা তো স্বাভাবিক। আর ঘর জামাই, জামাই তো ঘরেই থাকে, তাই না? যাই হোক এটা মজা করলাম জাস্ট ফান। বাট প্রত্যেকটা পেশাই হচ্ছে রেসপেক্টেবল। তোমরা লিখতে পারো about family সম্পর্কে। Now I would like to tell about my family. I have come from a joint family, single family. We are 3 brothers, 2 brothers and 2 sisters. My father is a businessman, teacher, farmer, lawyer, doctor, while my mother is a housewife. আমার ইংলিশ হচ্ছে হাউসওয়াইফ অর এবার ৬ নাম্বারে কি ছিল একটু দেখে আসি। 6 কি ছিল? Your positioning in family. পরিবারে তোমার অবস্থান কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকেও। আ আপনিও আমার সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। নামটা মেনশন করলাম না। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন হওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। Your positioning in family. তোমার পরিবারে তোমার অবস্থানটা কোথায় আছে? আচ্ছা, আমরা তো প্রত্যেকেই হয়তো পরিবারের ১ম সন্তান হতে পারে, পরিবারের ২য় সন্তান হতে পারে, অথবা পরিবারের ৩য়, ৪র্থ যেকোনো সন্তান হোক না কেন, অথবা তোমার বাবা-মায়ের মধ্যে যদি ৫ জন ছেলে-মেয়ে থাকে, তার মধ্যে তুমি ৫ম হতে পারো। তো যেটাই হও না কেন, তোমাকে সেটাই তুমি লিখে নিবা। এর পজিশনিং ইন ফ্যামিলি। পরিবারে তোমার অবস্থান কোথায়? তাহলে লিখতে পারো I am I am 4th in position অথবা I am 1st in position অথবা হতে পারে I am 2nd in position, I am 4th in position। তো আচ্ছা 4th না, আমি 2nd দিলাম। I am 2nd in position I am 2nd in position family and I am এখানে লিখবো? আচ্ছা, একটু মজা করে লিখি। And I still have no। আমরা যখন ছেলে হই বা মেয়ে হই, এখানে আমাদের বন্ধু-বান্ধব থাকতে পারে। I still have no girlfriend or boyfriend। এটা আমি মজা করে লিখলাম।
তোমরা তোমাদের মতো করে এটা ইগনোর করে যেতে পারো। কারণ হচ্ছে এটা শুধুমাত্র স্টুডেন্টরা ছাড়াও যারা চাকরির প্রত্যাশী আছে I am second in position of my family and I still have no girlfriend or boyfriend যেটাই হোক না কেন, আর মানুষের সবচেয়ে বড় ২ টা ফ্রেন্ড থাকে সেটি হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কিন্তু আমাদের প্রত্যেকের বাসায়, বাসায় একটা করে আছে। তোরা চাইলে তাদেরকে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড বানায় না খুব সুন্দর করে। বিলিভ মি। বিশ্বাস করো, আজ অবধি আমার কোনো বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড নেই। এরপর নেক্সট হতে পারে তুমি কি পছন্দ করো? নাম্বার 7 লাইকস অর ডিসলাইকস। কি পছন্দ করো এবং কি অপছন্দ করো? তুমি কি পছন্দ করো এবং কি অপছন্দ করো সেটাও লিখতে পারো। আচ্ছা, এখন তাহলে আমরা লিখি। নাও আমি বলতে চাই নাও I would like to tell you about some of my likes and dislikes. আমি কি পছন্দ করি এবং কি অপছন্দ করি? I like honesty, hardworking, feeling. তুমি যেটা পছন্দ করো সেই ফিলিং এর নামটা দিতে পারো। কারো ক্রিকেট হতে পারে, কারো ইনডোর হতে পারে, কারো লুডো হতে পারে, ক্যারাম হতে পারে। যেটা হোক না কেন তুমি সেটা এখানে চাইলে দিতে পারো। দেন হতে পারে রিডিং নিউজপেপার, ওয়াচিং টিভি, আরো কিছু হতে পারে। তো এতটুকু দেখলাম যে লাইকস অর ডিসলাইকস। নাও I would like to tell you about some of my likes and dislikes. I like honesty, hardworking, feeling, reading newspaper, watching TV.
লাইক অর ডিসলাইক এখানে লিখতে পারি নাও আই উড লাইক টু টেল ইউ about some of my likes and dislikes. I like honesty, hard working, feeling, reading newspaper, watching TV. Then dislike এটা তো লাইক গেল and then এখানে শুধুমাত্র যে আমি যেটা লিখে দিলাম সেটা যে লিখবে এমনটা না। তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো। এখন আমি যেহেতু লাইক লিখছি তাহলে আমি ডিসলাইকটা একটু এভাবে লিখতে পারি হোয়াই নট আই শেয়ার অ্যাবাউট মাই ডিসলাইক। আমি আমার অপছন্দগুলো কেন শেয়ার করব না? হোয়াই নট আই why not share about my dislike? কেন আমি আমার অপছন্দগুলো শেয়ার করছি না? কেন? এখন আমি কি অপছন্দ করি? তুমি কি অপছন্দ করো? সেটাও কিন্তু লিখতে পারো চাইলে। তাহলে লিখতে পারো I dislike wasting time আমি সময় অপচয় পছন্দ করি না। আর কি হতে পারে? I wasting time vain সময় পছন্দ করি না। তারপরে হল টেলিং লাইস আমি মিথ্যা বলা পছন্দ করি না। টেলিং লাইস মিথ্যা বলা পছন্দ করি না। আর হতে পারে আমি ভণ্ডামি পছন্দ করি না। হাইপোক্রাইসিস উচ্চারণটা কি হবে? হাইপোক্রাইসি আমি ভণ্ডামি পছন্দ করি না। এবং আরো তোমার যদি কোনো কিছু থাকে সেটা লিখতে পারো। তাহলে আমি কি লিখলাম? নাও I would like to tell you about some of my likes and dislikes. Feeling, reading newspaper, watching TV. Then আমি লিখতে পারি why not share about my dislikes. I dislike wasting time vain, telling lies and তাহলে আমার এখানে নাম্বারে চলে আসছি এবং ৮ নম্বরে কি আছে একটু দেখে নিই। ইচ্ছা কি? এটা কিন্তু প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট যে এইম ইন লাইফ। আমার ভবিষ্যৎ ইচ্ছা কি সেটা আমি এখন বলবো। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন নিয়ে আছি। যে স্বপ্নটা আমাদের সবার খুব লাগে। আমরা যা কিছু করি না কেন, যেমন আজকে রাত থেকে আগামী সকাল হবে এবং প্রত্যেকটা তো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা এইম ইন লাইফ আছে। প্রত্যেকটা মানুষই একটা নতুন সকালের আশায় আমরা ঘুম থেকে উঠি। তো আমাদের একটা এইম ইন লাইফ আছে, তোমাদের প্রত্যেকের এইম ইন লাইফ আছে। আমরা লিখতে পারি এইম ইন লাইফ। Finally, I would like to share my aim in life.
I would like to be a I would like to be a ডক্টর হতে পারে, টিচার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, আ যেকোনো ক্রিয়েটর হতে পারে। তুমি যাই হও না কেন। I am in finally I would like to share my aim in life. I would like to be a তুমি কি হতে চাও? সেটা তোমার উপরে নির্ভর করবে। আমি একজন ডক্টর হতে চাই, আমি একজন টিচার হতে চাই, বিজনেস হোল্ডার হতে চাই বা কনটেন্ট ক্রিয়েটর হতে চাই অথবা প্রবলেম ক্রিয়েটর হতে চাই। তুমি যাও হও না কেন। কেউ কি প্রবলেম ক্রিয়েটর হতে চাও? কেউ কি কারো জীবনের জন্য বার্ডেন বা সমস্যা হতে চাও? নিশ্চয়ই না। আমি মজা করে বললাম যে প্রবলেম ক্রিয়েটর হতে চাই। তো যেটাই হও না কেন, প্রত্যেকটার জন্যই আমাদের কিন্তু একটা এইম ইন লাইফ আছে। তাই না? তা ফাইনালি I would like to share my aim in life. I would like to be a তুমি যেটা হতে চাও। তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই হবা। এরপর লেখার পরে লিখতে পারো, তুমি যেটাই হও না কেন তুমি কিন্তু দেশের জন্য, দশের জন্য, ফার্স্ট অফ অল তোমার গ্রামের জন্য কিছু করতে চাও। তাহলে লিখতে পারো হোয়ার যেখানে হোয়ার আই রিপ্রেজেন্ট হোয়ার আই রিপ্রেজেন্ট মাই কান্ট্রি কান্ট্রি হতে পারে আর ভিলেজ হতে পারে আর মাই সেলফ হতে পারে। তুমি মাই সেলফও লিখতে পারো এখানে। কেমন? তো ফাইনালি আই উড লাইক টু শেয়ার মাই এম ইন লাইফ। অবশেষে আমি আমার তোমার জীবনে যেটা আছে সেটা তুমি ব্যবহার করতে পারো। এরপরে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন কি হতে পারে? কনক্লুশন হতে পারে যেহেতু তুমি এতক্ষণ ধরে এত গল্প করলা, তাহলে এখানে তুমি শুধুমাত্র সবাই সাথে একটু ভালো স্মাইলিং বিদায় নিতে পারো। সেখানে লিখতে পারো থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর হ্যাভিং ইউর ফ্যাশনস। তোমাকে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন? তাহলে আমরা এটা লিখতে পারি। এই হচ্ছে মোটমাট আমার প্রেজেন্টেশন। এখন যদি এই প্রেজেন্টেশনটাকে আমি একত্র করে লিখতে চাই, যদি সবগুলো পয়েন্ট একত্র করে লেখা হয় তাহলে যেটা আসে আমি একটু দেখি সেটা কিভাবে আসে। এবার আমি সবগুলোকে একটু একত্র করে দেখি সেটা কেমন হয়।
এখানে নামটা চেঞ্জ করে দিই। সাকিব আল হাসান একটা কমন নাম। আমি নাবিল হাসান দিলাম। হ্যাঁ, আচ্ছা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটাকে আমাকে লিখে জানাও। আমি আর উত্তর দিব এবং আরো কিছুক্ষণ আছি তোমাদের সাথে। এবং তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো অথবা আমি আমার ওয়েবসাইটে এখন দিয়ে দিব। ওখান থেকেও দেখে নিতে পারো। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.learnwithtoha.com। আমি একটু দেখাই দিই আমার ওয়েবসাইটের ঠিকানাটা একটু দেখাই দিই তোমাদের ওয়েবসাইটটা। দেখো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ঠিকানা। আম এটা হচ্ছে আমার ওয়েবসাইট। দেখো এখানে সবকিছু মোটামুটি আমি আপলোড করে থাকি। এখানে আসার পর তোমরা এখানে সার্চ করবে www.learnwithtoha.com। তো এখানে কিন্তু শিক্ষা সম্পর্কে সবকিছু আছে। যেমন আজকে তোমাদের যে পরীক্ষাটাই হলো এটা কিন্তু এখানে আছে দেখো। আ তোমরা চাইলেই এটা এখান থেকে দেখে নিতে পারো এবং আমি এটা এখানে আপলোড দিয়ে দেব। তো এই হচ্ছে মোটামুটি আমার যে প্রেজেন্টেশন সেটা তৈরি হয়ে গেল। এবং এটা কিভাবে একটু বলতে হবে আমি একটু তোমাদেরকে আবৃত্তি মানে পড়ে শোনাচ্ছি। হ্যালো এভরিওয়ান। আবার এরকম হ্যালো এভরিওয়ান। হাউ আর ইউ? Thank you, my honorable teacher and my dear friend, for giving me a chance to say something before you. You know, today I am going to tell you about myself. My name is Nabil Hassan. I am a student of class
7. I am in class 7 or of উদয়ন মডেল স্কুল, ইটবাড়ি কদমতলা হাই স্কুল, দেউর আদর্শ উচ্চ বিদ্যালয়, যে কোনো স্কুলের নাম বলতে পারো। সো এভাবে মাই নেম ইজ নাবিল হাসান। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 7 of উদয়ন মডেল স্কুল। Besides my study, I am going some tuition to Chapaturi. And right now I am learning spoken English. Now I would like to tell about my family. I have come from a joint family. We are on brothers and on sisters. My father is a businessman. My mother is a homemaker. I am second position in my family and I still have no girlfriend, boyfriend, believe me. Now, I would like to tell you about some of my likes and dislikes. I like honesty, hardworking feeling, reading newspaper, watching TV. Why not share about my dislikes? I dislike wasting time vain, telling lies, hypocrisy. Finally, I would like to share my aim in life. I would like to be a teacher where I represent my country or village. Thank you for having your patience. তুমি তোমরা চাইলে এভাবেও বলতে পারো। ভাবিয়ে বলছে তোমার কোনো প্রশ্ন নেই, সব বুঝতে পেরেছো এবং আমি যেটা এতক্ষণ তোমরা আমার সাথে যারা ছিলে, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কোয়েশ্চেন্স করতে পারো এবং আমি আশা করছি তোমরা প্রেজেন্টেশনে আর কারো কখনোই সমস্যা হবে না। শুধুমাত্র যে 6 থেকে 9 এটা না, ইনশাল্লাহ আমি এতটুকু আশা করতে পারি, এটা যদি তোমরা শিখে রাখতে পারো, তোমরা তোমাদের কলেজ পর্যায়ে এবং কর্মজীবনে গিয়েও এটা ইউজ করতে পারবা। তো এটা আমার প্রেজেন্টেশন এবং তোমাদের আমি আবার একটু স্ক্রলিং করি। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো অথবা তো পরবর্তীতে আমি এটা আমার ওয়েবসাইটে আপলোড করব কিছুক্ষণ পরে। তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর আমার ওয়েবসাইটের ঠিকানা তো তোমরা জানোই www.learnwithtoha.com। আশা করছি তোমাদের যে প্রেজেন্টেশনের যে একটা ভয় ছিল, সে ভয়টা দূর হয়ে গেছে। এটা কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রত্যেকের জন্যই এটা একটা মাইলফলক হয়ে থাকবে। আমি আশা করছি। হয়তো তোমাদের অনেকেই তোমরা বুঝতে পারো নাই, আবার অনেকে বুঝতে পেরেছ। এবং তোমরা যারা এখানে আছো এবং আমি আশা করব তোমরা যারা প্রেজেন্টেশন দিতে পারো, তারা তো পারো, আর যারা না পারো তারা একটু শিখে নিবা এবং যে প্রোনাউন্সিয়েশনগুলো আছে সেই প্রোনাউন্সিয়েশনগুলো একটু জেনে নেবা। আমি যে খুব ভালো ইংরেজি পারি এমনটা কিন্তু নয়, তবে আমি চেষ্টা করেছি তোমাদের খুব সহজে বোঝানোর জন্য। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে একটু লিখো।
তোমাদের ভিতরে একটা কনফিউশন হচ্ছে পরীক্ষার রুটিন কি আবার নতুন করে চেঞ্জ হয়েছে কিনা। আমি আবার বলছি, পরীক্ষার রুটিন নতুন করে চেঞ্জ হয়নি। হ্যাঁ? তবে যেটা হয়েছে সেটা হচ্ছে ১৩ তারিখে পরীক্ষাটা পরিবর্তন হয়েছে। তো আমি তোমার সেটাও দেখাচ্ছি যে ১৩ তারিখে পরীক্ষাটা যে পরিবর্তন হয়েছে সেটা কি হয়েছে। আগে একটু আমি পরীক্ষার রুটিনটা দেখে নিই। তোমরা যারা খুব কনফিউশনে আছো পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে। পরীক্ষার রুটিন চেঞ্জ হয়েছে সেটা নিয়ে তোমাদের যে একটা ধারণা বা একটা ভ্রান্ত বিশ্বাস সেটা হচ্ছে একটু দেখে নিই। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর একটু খেয়াল করো। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন। এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে রুটিনটা ছিল সেটা। এখন একটু দেখো এখানে এই যে ১৩ই জুলাই এই যে দেখো ১৩ই জুলাই যে রুটিনটা দেওয়া আছে এখানে। দেখো একটু এই যে ১৩ই জুলাই এখানে আছে ৬ষ্ঠ শ্রেণীর আছে এখানে বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা। শুধুমাত্র ১৩ই জুলাইয়ের পরীক্ষাটা হবে আগামী ৩রা আগস্ট। কেমন? আগস্টের ৩ তারিখে হবে। আর সব আগের মতোই থাকবে। ১৩ই জুলাই যে পরীক্ষা আছে বিজ্ঞান, ইংরেজি, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা। হ্যাঁ, ক্লাস 9 এ গ্রুপে প্রেজেন্টেশনটা দিয়ে দেব। মাস্ট দিয়ে দেব। কেমন? এবং আমি এখানে দিয়ে দেব, এখান থেকে তোমরা লিখে নিও। তো আমি এখান থেকে তোমাদের এই সেশন শেষ করার পরে আমি এটা পৌঁছে দেব। আচ্ছা, এখন কি সবাই বুঝতে পারছো যে নবম শ্রেণীর ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়নের যে সমস্যাটা ১৩ তারিখে যে পরীক্ষাটা আছে সেটা শুধুমাত্র চেঞ্জ হবে। আর বাকি সব যথা নিয়মে চলবে। তো আমারও মেবি যাওয়ার সময় হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি। এতক্ষণ তোমরা আমার সাথে যারা ছিলে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি প্রেজেন্টেশন নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো অথবা লিখতে পারো আমার ওয়েবসাইটে অথবা আমার ফেসবুক পেজে। যেখান থেকে লেখো না কেন আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু দিয়ে তোমাদের সর্বোচ্চ চেষ্টা